প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তাকে বিবেচনা করা হয়, তাকে দেখা হয় এই সরকারের এই সময়কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে। সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন। সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেগুলো কোনো ক্যাবিনেট পর্যায়ে আলোচনা হয়েছে কি হয়নি, কিংবা কোন পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে না পারলেও আমরা সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার ব্রিফিং থেকে জানতে পারি। অনেকে ধরে নেন যে কথাগুলি তিনিই বলছেন, বাট সেগুলি সরকারের সিদ্ধান্ত। অনেকটা সরকারের কথা শফিকুল আলমই বলেন। তিনি বিভিন্ন সময় দাবি করেছেন যে এই সরকারের সময়, অন্তর্বর্তীকালীন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় কোনো মিডিয়াকে কোনো অ্যাডভাইস দেওয়া হয় না, কোনো মিডিয়া অফিসে ফোন করে বলা হয় না এই খবরটি নামিয়ে ফেলো বা এটি পরিবর্তন করো বা এটি করো। তবে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত তিনি তার সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যম নিয়ে 3টি বক্তব্য দিয়েছেন। এই 3টি বক্তব্যই আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের প্রেস অ্যাডভাইস, এবং একটি বক্তব্যে রীতিমতো বলা যায় এক ধরনের ডিরেক্টিভও আছে। সবিকত বলবেন যে এটি তো সোশ্যাল মিডিয়ায় আমার পোস্ট, এটি আমার ব্যক্তিগত অবস্থান, কিন্তু সরকারের এত উচ্চপদস্থ ক্ষমতাশালী একটা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় যখন কথা বলেন, তার মধ্যে আসলে সরকারের একটা টোন সবাই খুঁজে পাওয়া যায়। এবং এই যে 3টি সোশ্যাল মিডিয়ার তার 3টি পোস্ট মিডিয়া নিয়ে, 3টি মিডিয়াকে উদ্দেশ্য করে, তার মধ্যেও কিন্তু সরকারেরই এক ধরনের একটা ডিরেক্টিভের স্পর্শ কিংবা আঁচ পাওয়া যায়। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজ একটু কথা বলতে চাই। আমি ঠিক মাঝখান থেকে শুরু করি। তিনি কাল রাত 12টার দিকে একটি পোস্ট দিয়েছেন, সেটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে নিয়ে। সকালবেলায় তিনি একটি পোস্ট দিয়েছেন জিল্লুর রহমানের 3য় মাত্রাকে নিয়ে, এবং তার পরপর আরেকটি পোস্ট দিয়েছেন বিবিসি বাংলাকে নিয়ে। জিল্লুর রহমানের 3য় মাত্রাকে নিয়ে দেওয়া তার পোস্টটি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং খুব ইন্ডিকেটিভ মনে হয়েছে। আমি আলোচনাটা সেখান থেকেই শুরু করতে চাই। তিনি সকালবেলা, আমি যদি তার ঠিক ফেসবুক পোস্টটা পড়ে শোনাই আপনাদেরকে, তিনি বলছেন, 3য় মাত্রা's headline is deeply offensive. I thought Jillur Rahman knows that choosing right words matter. He should correct the headline immediately. তিনি বলছেন যে 3য় মাত্রার যে হেডলাইন করা হয়েছে সেই হেডলাইনটা অফেন্সিভ, আক্রমণাত্মক। তিনি তার একটা কনক্লুশন দিচ্ছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন কথা বলেন, প্রধান উপদেষ্টা কথা বলেন, তিনি তার মুখপাত্র, অর্থাৎ সরকার কথা বলছে, অর্থাৎ সরকার বলছে 3য় মাত্রার হেডলাইনটা হচ্ছে খুবই অফেন্সিভ। এবং তিনি জিল্লুর রহমানের ব্যাপারে বলছেন যে আমার ধারণা ছিল যে জিল্লুর রহমান জানে যে একটা সঠিক শব্দ সেটা ম্যাটার করে, এবং তারপরে তার কনক্লুশন হচ্ছে হি শুড কারেক্ট দ্য হেডলাইন ইমিডিয়েটলি। তিনি কনক্লুশন দিচ্ছেন যে হেডলাইনটা ভুল হয়েছে এবং অতি সত্বর সেই হেডলাইনটা কারেক্ট হওয়া দরকার। দর্শক, হেডলাইনটি কী ছিল? নুরুল কবিরের সঙ্গে জিল্লুর রহমানের 3য় মাত্রায় একটি আলোচনা, একটি টকশো ছিল এটি, উপখ্যান, এবং তার থাম্বনেইলে যে হেডলাইনটি দেওয়া হয়েছিল সেটি ছিল সকল রাজনৈতিক দল ফ্যাসিস্ট, একমাত্র ইউনূস সরকার ছাড়া, এটা প্রশ্নবোধক চিহ্ন। আর হেডলাইন ছিল ডক্টর ইউনূস কি হিটলার হতে চায়? এক নেতা, এক জাতি, এক দেশ, নুরুল কবির। বুঝতে পারি যে নিউ এজ সম্পাদক নুরুল কবিরের বক্তব্যকে উদ্ধৃত করে এই হেডলাইনটি করা হয়েছে, যেটি দেখে শফিকুল আলম খুবই বিরক্ত হয়েছেন, এবং সেই বিরক্তিটি তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে, এবং যেখানে তিনি বলেছেন যে জিল্লুর রহমানের উচিত হবে ইমিডিয়েটলি এটাকে কারেক্ট করা, কারণ এটি ভুল হয়েছে। আমি এই আলোচনাটা শুরু করার আগে খুব কৌতূহলবশত আবার ইউটিউবে ঢুকে একটু দেখার চেষ্টা করেছিলাম যে সেই থাম্বনেইলটি কি এখনও আছে নাকি সেটি নেই, এবং আমি চমৎকারভাবে খেয়াল করলাম যে সেখানে আসলে মানে যেই থাম্বনেইলটি শফিকুল আলম ইউটিউবের যেটি পোস্ট করেছেন তার ফেসবুক পোস্টে দিয়ে তিনি তার মতামত দিয়েছেন, সেই থাম্বনেইলটি আসলে এখন আর নেই। সেখানে শুধুমাত্র নুরুল কবিরের একটি ছবি আছে এবং তার নিচে লেখা আছে এক দেশ, এক জাতি, এক নেতা, এরকম আর কি। যাই হোক, দর্শক খেয়াল করবেন যে প্রেস সেক্রেটারি তিনি সেখানে, বলতে পারি আমি একটা প্রেস অ্যাডভাইস, এটা আসলে প্রেস অ্যাডভাইসও না, প্রেস ডিরেক্টিভ, কারণ তিনি বলছেন যে হি শুড কারেক্ট দ্য হেডলাইন ইমিডিয়েটলি, এবং জিল্লুর রহমান সেটি কারেকশন করেছেন বলে আমার কাছে মনে হয়েছে তার থাম্বনেইলটি দেখে।
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জিল্লুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি নানাভাবে হয়রানির মুখোমুখি হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি একজন ভক্ত, এই সরকারেরও তিনি একজন সমর্থক এবং আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনটি হয়েছে জুলাই আগস্ট মাসে, সেই জুলাই আগস্ট মাসের আন্দোলনের তিনি একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন, আমরা সেগুলো জানি। কিন্তু তার শো জনপ্রিয়, মানে তার যে তৃতীয় মাত্রা টক শোটি, সেই টক শোর থাম্বনেইল, হেডলাইন সেটি ঠিক হয়নি, সেটি বদলাতে হবে, সেই নির্দেশনাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারির কলম থেকে। যাই হোক, তিনি কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি যেই পোস্টটি দিয়েছিলেন সেটি আসলে ছিল এপিকে উদ্দেশ্য করে। এপির প্রতি তার একটা ক্ষোভ, মানে তার যে বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে এপি রিসেন্টলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি স্টেটমেন্ট, তারা একটি স্টেটমেন্ট করেছে যে এই গভর্নমেন্টের সময়, অন্তর্বর্তী সরকারের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় 23 জন সংখ্যালঘু নিহত হয়েছে। এপি সেই নিউজটি ক্যারি করেছে এবং এপির বরাতে অনেক আন্তর্জাতিক মিডিয়াতে এই খবরটি প্রকাশিত হয়েছে। ফলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইউরোপিয়ান ওয়ার্ল্ডে তারা জেনেছে এপির বরাতে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের একটি সংগঠন দাবি করছে যে বাংলাদেশে এই সময় 23 জন সংখ্যালঘু নিহত হয়েছে। আমরা জানি যে 2-1 দিন আগেই প্রেস ব্রিফিংয়ে, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে পুলিশের উদ্ধৃতি দিয়ে যে পুলিশ এই 23টি হত্যাকাণ্ডের কোনোটি মানে সাম্প্রদায়িক কারণে নয়, তিনি এগুলো অন্য কারণে, কি কি কারণে তার ব্যাখ্যা দিয়েছেন, ব্যক্তিগত, জমি জমা, নানা কিছু, রাজনৈতিক, কিন্তু কোনোগুলোই মানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, সেটি তিনি দাবি করেছেন। আমরা জানি যে একেবারে শুরু থেকে অন্তর্বর্তী সরকার কখনোই মানে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কিংবা নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, এই বিষয়টি নিয়ে যতবারই কথা বলা হয়েছে ততবারই সরকার স্ট্রংলি সেটা অপোজ করেছে। এক ধরনের একটা ডিনায়ালের মধ্যে আছে সরকার যে না, এইসব কোনো কিছু ঘটছে না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখনও তিনি বলেছিলেন যে না, কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, যেগুলো হচ্ছে সেগুলো আওয়ামী লীগ কর্মী বা এরকম, মানে অনেকটা এরকম যে আওয়ামী লীগ হলে তাকে মারা যায়, পিটানো যায়, অন্যদের বেলা হয়তো সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়। যাই হোক, প্রেস সেক্রেটারির আপত্তির জায়গাটা হচ্ছে যে এপি, আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যেই বিবৃতি, সেই বিবৃতিকে ধরে তাদের রিপোর্টটি তারা থ্রো করেছে যে 23 জন মাইনরিটি মারা গেছে। কিন্তু প্রেস সেক্রেটারি যে ব্রিফিং করেছেন, যে ব্রিফিংয়ে তিনি দাবি করেছেন যে না, এগুলো একটাও মানে মাইনরিটি কারণে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না, সেই রিপোর্টটি তারা প্রকাশ করেনি। তিনি বলছেন যে তিনি আশা করেছিলেন যে এপি তার এই ব্রিফিংয়ের বক্তব্যটি প্রকাশ করবেন এবং তিনি এও বলছেন যে আমরা তো সবাইকে ইনভাইট করেছি যে তারা যেন ইনভেস্টিগেশন করে তারা সেটি তাদের মতো করে যেন প্রকাশ করে। তিনি এও বলছেন যে এর আগে এপি সেটি অগাস্ট 4 থেকে অগাস্ট 20 সেই সময় 9 পিপল ওয়ার কিল্ড ইন দ্য কমিউনাল ভায়োলেন্স, সাম্প্রদায়িক দাঙ্গায় 9 জন নিহত হয়েছে, এরকম একটি খবর এপি সেই সময়ও পরিবেশন করেছিল এবং পরবর্তীতে পুলিশ সেগুলোকেও উড়িয়ে দিয়েছে বলে যে না, সেগুলো কোনোটাই সাম্প্রদায়িক দাঙ্গা নয়। এমনকি ঢাকার দৈনিক সমকাল তারাও তাদের মতো করে অনুসন্ধান করে বলেছে যে এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয় এবং প্রেস সেক্রেটারি বলছেন সেই সময়ও এপি নিজেরা আর সেগুলোকে প্রত্যাহার করেনি বা নিজেরা বলেননি যে না, এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বরং তারা তার ভাষায়, প্রেস সেক্রেটারির ভাষায়, সেই বিতর্কিত সেই রিপোর্টে তারা কন্ট্রোভার্সিয়াল ক্লেম যে কাউন্সিল করেছে, মানে ঐক্য পরিষদ যে করেছে, সেই জায়গায় তারা স্থির থেকেছে। দর্শক, এটি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা, আন্তর্জাতিক বার্তা। আমরা যদি মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি, মিডিয়ার স্বাধীনতার কথা বলি, তারা ডিসাইড করবে যে তাদের দিক থেকে, তাদের বিবেচনায় কোন নিউজটির মেরিট আছে, কোন নিউজটির মেরিট নাই। এখন তারা হয়তো ঐক্য পরিষদের নিউজটিকে তাদের দিক থেকে মেরিট আছে বলে মনে হয়েছে, আবার তাদের দিক থেকে মনে হতে পারে যে আমরা নিয়মিত ব্রিফিংয়ের নিউজ কভার করব না, আবার কিংবা করব। এখন সেই জায়গাটায় আবার প্রেস সেক্রেটারি তিনিও এক্সপেক্ট করতে পারেন যে তারা কেন আমাদের নিউজ ছাপবে না বা আমরা আমাদের বক্তব্য ছাপবে না। তিনিও বলেছেন যে অ্যাপি তো এইসব বিষয় নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগও করেনি, আমাদের বক্তব্য চাইতে আসেনি। যাই হোক, তিনি এই বিষয়টি নিয়ে তার বক্তব্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এবং আমি আজ সকালে তিনি জিল্লুরের তৃতীয় মাত্রার সেই ইউটিউব থাম্বনেল নিয়ে বক্তব্য দেওয়ার আগে তিনি বিবিসি বাংলার একটি নিউজ নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টটিতে তার আপত্তির জায়গা, বিবিসি বাংলা কেন শেখ হাসিনার খবর প্রকাশ করছে, শেখ হাসিনারকে কেন একটা মানে তার বক্তব্য প্রচারের একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। এবং শুধু তাই না, তার আপত্তি হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনারকে তার নাম লেখার সময় তাকে পলাতক বলে না, বরং বলে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে চলে যান, এই কথাটি বলেন। এখন শেখ হাসিনা পালিয়ে গেছেন কিংবা সরকার পতনের পর ভারতে গেছেন, এখন বিবিসি বাংলা হয়তো তাদের অবজারভেশন, তাদের কাছে যে তথ্যপত্র আছে সেই তথ্যপত্র নিয়ে জায়গা থেকে তারা এই জায়গাটায় দাঁড়িয়েছে। এবং অনেকেই মনে করেন যে শেখ হাসিনা মানে শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই ন্যারেটিভটি হয়তো মানে প্রেস সেক্রেটারি, সরকার, এই সময়কার বা বিশেষ রাজনীতির একটি অংশ তারা দাঁড় করাতে চান, এটিকে এস্টাবলিশ করতে চান। আবার অনেকেই এটিকে ঠিক পালিয়ে যাওয়া মনে করেন না, কারণ যেহেতু সেনাবাহিনীর বিমানে করে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে এবং বিশেষ ব্যবস্থাপনায় তাকে পৌঁছে দেওয়া হয়েছে, ফলে এটি যে পালিয়ে যাওয়া সেই কনক্লুশনে অনেকে পৌঁছতে চান না বা সেটা তার মধ্যে কোনো রেশনাল খুঁজে পান না। বিবিসি বাংলা হয়তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছে যে তারা শেখ হাসিনা পালিয়ে গেছেন মনে করছেন না, মনে করছেন যে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিংবা তারা যে কথাটি লিখেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ভারতে চলে যান। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়ে শফিক এটাও বলেছেন যে তার বক্তব্য প্রচার করা হচ্ছে, এমনকি তিনি ছাত্রদের উদ্দেশ্যে যে একটা বক্তব্য রাখবেন সামনে, সেটি একটা ফটো কার্ড করেও বিবিসি বাংলা প্রকাশ করেছে। তার মানে হচ্ছে বিবিসি বাংলা তাকে একটা প্রচারণার সুযোগ করে দিচ্ছে। এমনকি যে হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক যে একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টে তার অভিযোগ হচ্ছে বিবিসি বাংলা অন্তর্বর্তী সরকারের আমলে যে গণগ্রেফতার হয়েছে এই অংশটুকু নিয়ে তারা রিপোর্ট করেছে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে গোলাম আজমের ছেলে আজমিকে মেরে ফেলার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন এমন কথাবার্তা সেখানে বলা হয়েছে, সেই অংশটিকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন এবং সেইটি কেন বিবিসি বাংলা প্রকাশ করলো না। এমনকি তিনি জানতেও চেয়েছেন যে এই যে তারেক রহমান এত বছর লন্ডনে থেকেছেন, তারা কি কখনো তারেক রহমানের ইন্টারভিউ করতে গেছেন, তারা কি কখনো প্রশ্ন করেছেন যে তারেক রহমান লন্ডনে কিভাবে থাকছে? সেগুলো তো তারা করেননি। তাহলে কেন শেখ হাসিনার খবর তারা প্রচার করছেন? তিনি শেখ হাসিনাকে খুনি, কসাই অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। এখন এই জায়গাটাও আমি মনে করি যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট, একটি ইন্টারন্যাশনাল মিডিয়ার তার জাজমেন্টের ব্যাপার। শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা হয়েছে, কিন্তু তিনি কোনো মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত হননি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি অভিযুক্ত নন ততক্ষণ পর্যন্ত আমরা তাকে খুনি বলতে পারি কি না? আমরা বলতে পারি খুনের দায়ে অভিযুক্ত, কিন্তু যখনই মামলা হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, তখন তিনি খুনের মামলায় মামলায় তিনি অভিযুক্ত, কিন্তু তিনি খুনি হিসাবে এখনও মামলায় আদালত কর্তৃক প্রমাণিত হয়নি। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এইভাবেই এই বিষয়গুলোকে উল্লেখ করা হয়। সো বিবিসি বাংলা যেহেতু একটি আন্তর্জাতিক মিডিয়া, তারাও ঠিক ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে তারা এখানে প্রয়োগ করেছে। আর শেখ হাসিনার আদালত শেখ হাসিনার হেট স্পিচ মানে উস্কানিমূলক বা জিজ্ঞাসামূলক কোনো বক্তব্য যদি থাকে সেটি প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবং সেই সময় আদালত থেকে এক্সপ্লেনেশন যে সরকারি পক্ষের যিনি কৌশলী আছেন তিনি ব্যাখ্যাও করে দিয়েছিলেন যে রাজনৈতিক বক্তব্য প্রচারে বাধা নেই, কিন্তু হেট স্পিচ সেটির ব্যাপারে আপত্তি আছে। বিবিসি বাংলা যেগুলো রাজনৈতিক বক্তব্য শেখ হাসিনার সেগুলো প্রচার করছে, তাতে তো আপত্তি থাকার কথা না। কিন্তু ইন্টারেস্টিংলি যে প্রেস সেক্রেটারি রাতে ঘুমোতে যাবার আগে আবার ঘুম থেকে উঠে এবং তার কিছুক্ষণ পরপর এই স্বল্প সময়ের মধ্যে তিনি 3টি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, তার ব্যক্তিগত ফেসবুকে, এবং 3টি হচ্ছে মিডিয়া নিয়ে, 2টি আন্তর্জাতিক মিডিয়া নিয়ে এবং একটি হচ্ছে চ্যানেল আইয়ের জিল্লুরের তৃতীয় মাত্রা নিয়ে। এখন এই যে তার এরকম 3টি স্ট্যাটাস, 3টি বক্তব্য, এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখব, মিডিয়া কিভাবে দেখবে? এখন যদি লোকাল মিডিয়া হয়, যেমন জিল্লুর যেটি করেছে, তার থাম্বনেলটি চেঞ্জ হয়ে গেছে, কারণ তিনি লোকাল মিডিয়াকে উদ্দেশ্য করে প্রেস সেক্রেটারি ফেসবুক স্ট্যাটাস কেন? তিনি অন্য কারো কাছে কোনো কথা বললেও তো তারা সেটির সঙ্গে সঙ্গে ভয়ে আতঙ্কে সেটি পালন করার জন্য অস্থির হয়ে পড়বে।
আমরা জানি যে এইসব বিষয়গুলো নিয়ে লোকাল মিডিয়াতে অনেকে বলে থাকেন যে বাংলাদেশে আসলে এখন তো কোনো মিডিয়াই নাই, সো সবই বিটিভি হয়ে গেছে বা এই ধরনের একটা কথা বলা হয়ে থাকে। এবং অনেক নিউজে আমরা মানে অন্য জায়গায় যেটা দেখি বা বিবিসি বাংলায় যেগুলো দেখি বা আন্তর্জাতিক মিডিয়াতে দেখি, আমরা ঢাকার মিডিয়ায় সেগুলোকে দেখি না। কিন্তু এখন প্রেস সেক্রেটারি যখন ইন্টারন্যাশনাল মিডিয়াকেও নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন এবং অল্প সময়ের মধ্যে পরপর পোস্ট দেন এবং তার আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন, সেটি কিন্তু ভিন্নভাবে ইন্টারপ্রেট হওয়ার একটা সুযোগ তৈরি হয়, সেটি নিয়ে ভিন্নভাবে ইন্টারপ্রেট করার সুযোগ থাকে, প্রশ্ন তোলার সুযোগ থাকে যে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারিকে লোকাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, সব মিডিয়াকে ডিকটেট করার চেষ্টা করছেন কিনা বা ডিকটেট করতে চান কিনা। দর্শক, এ বিষয়ে আপনাদের ভাবনার জন্য, চিন্তার জন্য, আপনাদের মতামত জানার আগ্রহ প্রকাশ করে আলোচনাটা এখানে শেষ করলাম। নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।